আমি যতটুক রায়টা শুনছি বা পড়ছি সেটার মধ্যে বলছে যে ত্রয়োদশ সংশোধনী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে, যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে। তো সেইটার ডাইরেক্টিভগুলি তো স্পষ্ট, 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এই সেই আপনি জানেন যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, তিনি কিভাবে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবেন। এটা এইটার সাথে কি এইটার একটা ঝামেলা কি লাগলো তাহলে, বা ঝামেলাটা কি আছে? কেউ কি পরে চ্যালেঞ্জ করতে পারবে? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নে আসার আগে ওই আগের প্রশ্ন থেকে একটু বলি যে একটা এই যে নতুন বন্দোবস্তের কথা আমরা বারবার বলছিলাম, সেটার একটা বড় জায়গা হচ্ছে যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, মানে একটা ফিলসফিক্যাল দিক তো আছে। একটা মানে বাংলাদেশটা যেভাবে পত্তনটা 72 সালের সংবিধানের মাধ্যমে ঘটেছে, যেটা প্রতিশ্রুতি ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ করবে, সেই 72 সালের সংবিধান সেই ইনক্লুসিভ বাংলাদেশের মানে ক্ষমতা কাঠামো, তার আদর্শিক কাঠামো ইনক্লুসিভ বাংলাদেশের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করেছে। তো আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ, অর্থাৎ ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গীয় পরিচয়ের দ্বারা কেউ কাউকে মানে বৈষম্য করবে না, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা, কারোর এইটা মানুষ নাগরিককে কোনো বৈষম্য, কোনো পরিচয় দিয়ে বৈষম্য করা যাবে না, নাগরিকের উপর দাঁড়াবে রাষ্ট্র। সেই জায়গাটা আমাদের তৈরি করা দরকার। সেটা করতে গেলে ক্ষমতার বিন্যাসটা সেভাবে হতে হবে। ক্ষমতাটা ব্যবহার করে পুরো একটা যে লুটপাট, দেন দরবার, ক্লায়েন্ট মক্কেল তন্ত্র, এটা এতদিন বাংলাদেশ চলেছে, এটা চলবে না। বাংলাদেশ যে অর্থনীতির আকার দাঁড়াচ্ছে, এটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে, রুলস অফ দি গেম জায়গায় যেতে হবে। সেইটার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইলেকশন। এখন বাংলাদেশের ইলেকশনের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশনগুলো দাঁড়ালে তত্ত্বাবধায়কের দরকার হয়, কিন্তু ইনস্টিটিউশন যখন দাঁড়ায় নাই, তখন আমরা তত্ত্বাবধায়ক এনে আমাদেরকে আপাতত এখানে একটা রুলস অফ দি গেমের মধ্যে একটা জায়গা তৈরি করতে হচ্ছে, একটা মিনিমাম। সেই জন্য আমরা বলেছি যে যেহেতু আমরা একটা বড় ধরনের সংস্কার কিংবা রূপান্তরের ঘটনা ঘটাতে চাচ্ছি, তাহলে সেইটা ঘটালেন, কিন্তু আইনও তৈরি করলেন, কিছু প্রতিষ্ঠানের নামও দেওয়া হলো, রাতারাতি সে কিন্তু ওই শক্তি অর্জন করে না, এটা সময়ের ব্যাপার লাগে। ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার হয়তো বাংলাদেশে আরো 3 থেকে 5টি নির্বাচন প্রয়োজন আছে, এটা আমাদের দলের দিক থেকে প্রস্তাব ছিল। কিন্তু পরে আমরা যখন 31 দফায় এসেছি, তখন সেটা মোটামুটি ভাবে এই বার দেওয়া হয়নি, মানে আপাতত তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম করা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যেটা বাতিল হয়ে গেছিল, সেটা বাতিল হওয়ার কাজটি যখন না সাকিব ভাই, আমরা শেষ করি, আমি আইনি সাকিব ভাই, আমরা এটা কভার করতেই পারবো না। আপনি যদি এইটাতে বলেন যে এখন ত্রয়োদশ সংশোধনী সংবিধানে যে অবস্থায় ছিল সে অবস্থায় আবার ফেরত গেছে, এইটারে আপনারা আসলে এটা নিয়ে ভাবছেন কিনা? এই অবস্থায় ফেরত গেলে এখন তাহলে কি হবে? হ্যাঁ, ফেরত গেছে, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে মাঝখানে একটা বড় ঘটনা ঘটেছে। 5ই আগস্টে ওই একটা সরকার উৎখাত হয়েছে, এবং যখন উৎখাত হয়েছে তখন ওই রকম কোনো বিধানের জায়গা ছিল না, ফলে একটা সাংবিধানিক দিক থেকে একটা শূন্যতার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ডক্ট্রিন অফ নেসেসিটির চিন্তা থেকেই এই সরকারের অন্তর্বর্তী সরকার হিসেবে তার একটা গঠন করা যেতে পারে সেই মর্মে রায় দিয়েছে। তার ভিত্তিতে একটা সরকার আছে। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে বহাল হওয়ার কারণে অটোমেটিক্যালি কার্যকর হয়ে যায় কিনা, এই নিয়ে আবারও সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে। এই কারণে এখন কিন্তু কোনো সংসদ নেই আমার কাছে, আমি কিন্তু 100% কোনো সংসদ নেই। আমি কিন্তু 100% সাকিব ভাই, আমি কিন্তু 100% আপনার সাথে একমত। এটা সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞেস করতে হবে, আমরা এটা খোকন ভাইকেও জানতে চাইবো। কিন্তু আপনি সরকারে দেখেন, সরকার প্রতিক্রিয়ায় জানাইলো যে না এটা ঠিক হয়েছে, এটা ভালো হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, কিন্তু এইটার মধ্যে যে একটা প্যাচটা লাগলো, এইটা সরকার এখন পর্যন্ত গেছে কিনা খোকন ভাই নিশ্চয়ই এখন খোঁজ নিলে জানতে পারবেন, খোকন ভাই আমাদের জানাতে পারবেন। কিন্তু সাকিব ভাই, এটা সরকার যাইতেছে না কেন? মানে সরকার এগুলির এত হালকাভাবে নিতেছে কেন ঘটনাগুলাকে? দেখুন, এখন মূল প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন করে সংবিধানের যে পরিবর্তনগুলো আমাদের লক্ষ্য, সেই জায়গায় যদি আমাদের ন্যূনতম ঐক্যমত্য হয় যে কি কি পরিবর্তন আমরা আনছি, সেগুলো যখন আগামী সংসদের মধ্যে দিয়ে এই পরিবর্তনগুলো ঘটবে, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে, সেইখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি হুবহু এইভাবেই থাকবে, নাকি এরও কিছু পরিবর্ধন মানে প্রয়োজন পড়বে, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে আসবে। আমরা রাজনৈতিক দলগুলো কর্মসূচি বলেছি একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা আছে, সেটার কাঠামোগত জায়গা এটাতে যেভাবে ডিফাইন করা ছিল সেভাবেই থাকবে, নাকি
আপনার যেমন আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চ কক্ষ গঠিত হলে উচ্চ না সাকিব ভাই এটা আবার আরেকটা আলোচনা, সাকিব ভাই এটা আবার আরেকটা আলোচনা। ফলে আমি বলছি যে এই এটা আরেকটা আলোচনা, কিন্তু আমি যে জিনিসটা বুঝতে পারতেছি সাকিব ভাই, আমি আসতেছি আপনার কাছে, আমি যে জিনিসটা বুঝতেছি না সেটা একটু খোকন ভাইয়ের কাছে জানতে চাই যে খোকন ভাই, অ্যাটর্নি জেনারেলের মনে তো প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল যদি ত্রয়োদশ সংশোধনী আগের পর্যায়ে ফিরে আসে তাইলে আমরা ডিউরেশনটা কি পাইতেছি। ঠিক আছে, ওইটার মধ্যে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মানে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে দিয়েও কিন্তু ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইতে পারেন, কনসেনসাস হলে কোনো অসুবিধা নাই। প্রধান বিচারপতিদের পাওয়া যায় নাই, অন্য বিচারকদের পাওয়া যায় নাই, একজনের এটা পাওয়া গেছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ডিউরেশন কখন গিয়ে কি করবে এগুলির ব্যাপারে একটা ডাইরেক্টিভস নেওয়া দরকার ছিল না? আমি একটু আগে বলেছি সরকার পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি এখনো, যা সেটাই। তবে আমি যেটা মনে করি, যেটা আমার তো একটা চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস, কারণ কি 5ই আগস্টে একটা অন্তর্বর্তী সরকার আসছে এবং সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই, এবং জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে এবং উইথ চেঞ্জ এবং রেডিক্যাল চেঞ্জ হবে এটা আশা করছে। চেঞ্জ এই জন্যই পরিবর্তন, যেটা বিএনপিও বলেছে বা অন্য রাষ্ট্রীয় সংস্কার দরকার। এখন যেটা হলো যে এটাকে ওভারকাম করতে হলে আমি মনে করি যেটা করতে পারবে যদি এটাকে আপিল করে, যেহেতু আমাদের যে প্রেজেন্ট সিচুয়েশনের কারণে গিয়ে সরকার এবং রাজনৈতিক সরকার নাই, সবকিছু মিলে ওখানে হয়তো সুপ্রিম কোর্টে আপিল করলে আপিল ডিভিশন থেকে হয়তো কোনো এবারকার নির্বাচনটার ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে হয়তো কোনো আমাকে দুটো লাইন যুক্ত করতে দেন। হ্যাঁ একদম দুটো লাইনই প্লিজ সাকিব ভাই, আমাদের অনেক প্রশ্ন সাকিব ভাই, হ্যাঁ বলেন। মানে 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে বিশেষ বাস্তবতা তৈরি হয়েছে, তাতে এই জনগণের যে অভিপ্রায়, জনগণের যে রায়, সেটা কিন্তু অভ্যুত্থানকারী সকল শক্তির মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকারের উপরে সমর্থন এবং আস্থা গিয়েছে। ফলে এইটা মানে এইটা রাজনৈতিক দিক থেকে যদি আমি বলি, ইট প্রিভেইলস, মানে এটাই মানে এটাকে কি বলে, এটাই বহাল থাকে, এটারই শক্তি, রাজনৈতিক সম্মতি বেশি জনগণের জায়গায়। না সেটা আইন কিন্তু জনগণ, সুপ্রিম কোর্ট যখন বিচার করবে মানে অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, তখন নিশ্চয়ই এই যে জনগণের অভিপ্রায় এবং তার যে মানে সেটা ডেফিনেটলি সেটা রাখবেন হয়তো, তারা এটা নিশ্চয়ই বিবেচনা করবেন। আমরা জনগণের মানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এইটা অ্যাটর্নি জেনারেল এবং সরকারের পক্ষ থেকে এটা প্লেস করা দরকার ছিল কিনা, যে এটার ব্যাপারে একটা ডাইরেক্টিভ নেওয়ার ক্ষেত্রে, সেটাই প্রশ্ন। সুপ্রিম কোর্ট কি করবেন, বিচারকরা কি রায় দিবেন, বিচারকরা কি রায় দিবেন সংবিধানের মধ্যে যখন এটা আইসা পড়ে, তখন এটা আসলে নানাভাবে এটা জানতে চাই। যাই হোক, আমরা একটু মুভ ফরওয়ার্ড করি, একটু অ্যাড করি। হয়তো এখনো সার্টিফিকেট পায়নি, হয়তো ফুল যাবে না, হয়তো আসে এর মতো আসেনি, আসতে হয়তো সরকার হয়তো করতেও পারে। খোকন ভাই, আপনি আইনের মানে সর্বোচ্চ আদালতের আইনের অঙ্গনে প্র্যাকটিস করেন মনে হয় এখন 40 বছরের কাছাকাছি চলে গেছে, রাইট? আমিও 71 বছর যাই হোক, মানে 4th দশকে বসে আমি এইরকম জনগুরুত্বপূর্ণ ঘটনায় সরকার কোনোদিন সার্টিফাইড কপির জন্য ওয়েট করে না। তারা কেভিয়ারটা দেয়, তারা সেখানে গিয়ে বলে আমাদের এটা নিয়ে কথা আছে, আমাদের এটা জানতে হবে, বিকজ আমরা এটা জানতে চাই ডাইরেক্টিভটার ক্ষেত্রে। এটা সার্টিফাইড কপির জন্য এটা নেভার, মানে আমি ওয়েট করতে দেখি নাই, আপনি নিশ্চয়ই আরো দেখছেন। না একটু ডিফারেন্স আছে। আমরা যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো, হাইকোর্ট যখন রায় দিলে তখন তারা এডেন্টিয়াম অর্ডার চাইতো, স্টে চাইতো। এখন যেহেতু সরকার মনে করতেছে যে এই অর্ডারটা তাদের মতই হয়েছে বা তাদের পক্ষেই গেছে, কোনো চেঞ্জ করা দরকার নাই। না আপিল করতে হলে সার্টিফিকেট কপি লাগবে, দাদা সেটা তো সার্টিফাইড কপির জন্য লাগবে, কিন্তু এই অর্ডারটার আচ্ছা যাই হোক, হাওয়ার